ভাবো তো, তোমার সামনে কেউ সাহায্যের জন্য চিৎকার করছে, তুমি শুনছো এবং দেখছো, কিন্তু কিছুই করতে পারছো না, কারণ তুমি ভয় পাচ্ছ। না হয় তুমি ভাবছো এটা তো আমার দায়িত্ব না। আর ঠিক এখানেই শুরু হয় অন্যায়ের জয়। কখনো আমরা ভয়ের কাছে হার মানি, আবার কখনো বা সিস্টেমের কাছে নিজেকে আটকে ফেলি। কিন্তু সবাই তো আর একই রকম না। এমনও কিছু মানুষ আছে যারা এমন মুহূর্তে থেমে না গিয়ে বলে, আমি না করলে তো আর কেউই করবে না। আজকের গল্পটা এমনই দুইটি মানুষকে নিয়ে, যারা কিনা পুলিশের ট্রেনিং নিচ্ছিল শুধুমাত্র একটা ভালো চাকরি পাওয়ার আশায়। কিন্তু একটা রাত, একটা কিডন্যাপ আর একটুখানি মানবতা তাদের জীবনটাকে একেবারে বদলে দেয়। তারা না ছিল কোনো প্রফেশনাল গোয়েন্দা, না ছিল কোনো ইউনিফর্মধারী অফিসার। তাদের ছিল কেবল সাহস, জেদ আর একটা অদম্য বন্ধুত্ব, যার জোরে তারা ঝাঁপিয়ে পড়ে এমন এক অন্ধকার জগতের বিরুদ্ধে যেখানে মানুষকে পণ্য হিসেবে গণ্য করা হতো। এই গল্পটা শুধুমাত্র কোনো সিনেমা নয়, এটা এমন একটা থ্রিলিং জার্নি যেখানে হাসির মধ্যেও আছে হঠাৎ করে হৃদয় স্পন্দন থেমে যাওয়ার মতো অনুভূতি, আর মজার দৃশ্যের ফাঁকেও ঢুকে পড়ে এমন কিছু প্রশ্ন যা হয়তো তোমাদেরকে ভেতর থেকে জাগিয়ে তুলবে। বলছিলাম মিডনাইট রানার্স মুভির কথা। এটা এমন একটা গল্প যা দেখে শুধু আনন্দই না, মনের মধ্যে একটা ঝাঁকুনি তৈরি হয়, যা আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায় আসল নায়করা সবসময় ইউনিফর্ম পরে আসে না। তো আমি কানিজ শিমু আছি তোমাদের সাথে। চলো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা কোরিয়ার পুলিশ ট্রেনিং সেন্টার দেখতে পাই। সেখানে অনেক তরুণ ছেলেরা পুলিশ ট্রেনিং এর জন্য এসেছিল। দীর্ঘ 4 বছরের ট্রেনিং এর জন্য তাদের সবার বাবা মা তাদেরকে এগিয়ে দিতে আসে। সব ফর্মালিটি শেষ করে সবাই নিজেদের বাবা মাকে বিদায় জানিয়ে ট্রেনিং এ যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় চুল কাটার জন্য, কারণ কোরিয়ান পুলিশের নিয়ম ছিল ছোট চুল রাখা। তো চুল কাটার সময় পার্ক নামের একটা ছেলে স্যালনের লোকটাকে রিকোয়েস্ট করে তার চুল না কাটার জন্য, কারণ এই চুলগুলো তার খুব পছন্দের। বেচারা ট্রেনিং এ আসার জন্য স্পেশালি নিজের চুলগুলোকে পার্লার থেকে সেট করেছিল, কিন্তু নাপিত লোকটাকে দেখে মনে হচ্ছিল না সে পার্কের কথায় কনভিন্স হয়েছে। তাই পার্ক তার কাছে অন্তত একটা দিনের জন্য সময় চায়, যাতে একদিনের জন্য হলেও সে এখানকার সবাইকে নিজের স্টাইল দেখাতে পারে। কিন্তু নাপিতের এসব কথায় কোনো মাথা ব্যথা ছিল না। পার্কের এত রিকোয়েস্টের পরও সে তার চুলগুলো কেটে দেয়। সে সময় সেখানে কাং নামের একটা ছেলে উপস্থিত ছিল। পার্কের অদ্ভুত কথাবার্তা শুনে ছেলেটা বলে ও কি পাগল নাকি, কিন্তু এই কথাটা আবার পার্ক শুনে ফেলে, আর সেখান থেকেই কাং এর প্রতি তার একটা সুপ্ত রাগের সৃষ্টি হয়। তো সবার চুল কাটা শেষ হলে সবাইকে একটা হল রুমে জড়ো করে ট্রেনিং এর ইনস্ট্রাকশন দেওয়া হয়। তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে এখানে থেকে তাদেরকে সব সময় নিয়ম অনুযায়ী চলতে হবে। তাদেরকে যখন যে কাজ করতে বলা হবে সেটাই করতে হবে, আর কেউ যদি এই নিয়মের বিরুদ্ধে যায় অথবা ঠিকভাবে ট্রেনিং না করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। এরপর তাদের সবাইকে নিজেদের রুমে পাঠিয়ে দেওয়া হয়। রুমে যাওয়ার পর কাং তার রুমমেটদের সাথে গল্প করতে শুরু করে। এর মাঝে একজন অফিসার অ্যানাউন্স করে ট্রেনিং এ আসা সবাইকে ইউনিফর্ম পরে 3 মিনিটের মধ্যে গিয়ে মাঠে দাঁড়াতে হবে। এই কথা শুনেই সবাই হন্তদন্ত হয়ে ইউনিফর্ম পরতে পরতে মাঠের দিকে দৌড়ায়। সেখানে একজন লেডি অফিসার তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং করায়। রানিং, পুশ আপ, ওয়েট লিফটিং থেকে শুরু করে কোনো কিছুই বাদ দেওয়া হয় না। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে তাদেরকে ট্রেনিং এর জন্য বেরিয়ে যেতে হতো। দুপুর পর্যন্ত ট্রেনিং করিয়ে লাঞ্চ ব্রেক দেওয়া হতো। তবে ট্রেনিং এর ক্ষেত্রে কোনো কিপটামি না করলেও খাবারের দিক দিয়ে ঠিকই করা হতো। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর তাদেরকে ভাতের সাথে শুধুমাত্র ছোট ছোট 2টা সসেস দেওয়া হতো, যেটা পার্ক কিছুতেই মানতে পারে না। একদিন তো সে খাবার দেওয়া লোকটাকে বলেই বসে, 2টো সসেস দিয়ে এতগুলো ভাত কি করে খাবো, আমাকে দয়া করে আর কয়টা সসেস দিন। কিন্তু লোকটা তাতে তো রাজি হয় না, উল্টো তাকে বলে তার কাছে ভাত যদি বেশি মনে হয়ে থাকে তাহলে সে চাইলে একটু ভাত কমিয়ে রাখতে পারে, তবে 2টো সসেসের বেশি দেওয়া যাবে না। এই কথা শুনে পার্ক খাবার হারানোর ভয়ে 2টো সসেসেই
সন্তুষ্ট হয়ে খেতে বসে যায়, কিন্তু ঘটনাক্রমে বেচারা ঠিক তার শত্রু অর্থাৎ কাংয়ের সামনে গিয়ে বসে। প্রথমে তারা কেউ কারো সাথে কথা বলে না, কিন্তু যখন পার্ক লক্ষ্য করে কাংয়ের খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে, তবে সে তার ভাগের সসেসগুলো খায়নি, তখন সে একটু অবাক হয়। তাই সে কাংকে জিজ্ঞাসা করে সে কেন সসেসগুলো না খেয়ে এভাবে রেখে দিয়েছে। উত্তরে কাং বলে, আমি সসেস খাই না, এতে অনেক লবণ থাকে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা শুনে পার্ক কাংয়ের প্লেটের সসেসগুলো নিতে নিতে বলে, ভাগ্যিস তুমি সসেস খাও না, তুমি খাও না বলেই তো আমি এগুলো ভাগে পেলাম। তার এমন অদ্ভুত কাণ্ড দেখে কাং একেবারে থ হয়ে যায়, সেই সাথে প্রচন্ড বিরক্ত হয়। তাদের মধ্যকার এসব খুনসুটির মধ্য দিয়েই তারা ট্রেনিং কন্টিনিউ করে। ট্রেনিং এর ফাঁকে ফাঁকে তাদের মধ্যে নির্বাক ঝগড়া চলতে থাকতো। এসবের মাঝে তাদের জন্য একদিন একটা রেসিং কম্পিটিশনের ব্যবস্থা করা হয়। লেডি অফিসার তাদেরকে জানিয়ে দেয় তাদের সবাইকে ঘন জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ে ফিনিশিং লাইনে পৌঁছাতে হবে। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে পৌঁছে যাবে তারাই জিতে যাবে, আর যারা পৌঁছাতে পারবে না তাদেরকে শাস্তি পেতে হবে। ছেলেরা তাদের কথা মেনে নিয়ে দৌড়ের জন্য প্রস্তুতি শুরু করে। এরপর অফিসার সিগন্যাল দেওয়া মাত্রই তারা দৌড়াতে থাকে। জঙ্গলের এবড়ো থেবড়ো রাস্তা ধরে রুদ্ধশ্বাসে দৌড়াতে থাকে তারা। সবার একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব ফিনিশিং লাইন ক্রস করতে হবে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ কাং হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। বেচারা পা মচকে পড়ে যাওয়ার কারণে সে ঠিক করে উঠে দাঁড়াতে পারছিল না, আর দৌড়ানো তো দূরের কথা। নিরুপায় হয়ে সে সবার কাছে সাহায্য চায়, কিন্তু কেউ তার দিকে সাহায্যের হাত বাড়ায় না, কারণ সাহায্য করতে গেলে তাদের ফিনিশিং লাইনে পৌঁছাতে দেরি হয়ে যাবে, আর দেরি হওয়া মানেই তো শাস্তি পাওয়া। বেচারা কাং তখন ভীষণ হতাশ হয়ে পড়ে, তার খুব অসহায় লাগছিল নিজেকে। এরই মাঝে পার্ক দৌড়াতে দৌড়াতে সেখানে পৌঁছে যায়। তখন কাং তার কাছে সাহায্য চায়, তবে অন্য সবার মতো পার্কও তাকে সাহায্য করতে রাজি হয় না। তখন কাং বলে ওঠে, তুমি ওই দিন আমার সসেস খেয়েছিলে না, তাই এখন সেটার ভর্তুকি দাও, আমাকে সাহায্য করো। পার্ক তার কথা শুনে অবাক হয়ে বলে, কিসের ভর্তুকি দিব? তুমি খাও না বলেই তো আমি সেটা খেয়েছি, আমি তো তোমার কাছ থেকে কেড়ে নিয়ে খাইনি। তবে কাং কোনোভাবেই তাকে ছাড়তে রাজি না। সে খুব ভালো করেই জানতো যে পার্ক সসেস খেতে কতটা ভালোবাসে, তাই সে কাংকে বলে, তুমি যদি আজকে আমাকে সাহায্য করো তাহলে প্রতিদিন আমি আমার সসেস গুলো তোমাকে দিয়ে দিব। এটা শুনে পার্ক তো আর সসেসের লোভ সামলাতে পারে না, তাই কাংকে কোনো মতে কাঁধে তুলে নিয়ে দৌড়াতে শুরু করে সে। কাংয়ের ওজন একটু বেশি হওয়াতে পার্ক তাকে নিয়ে ঠিকঠাক ভাবে হাঁটতেও পারছিল না। কাং তখন রেগে গিয়ে বলে ওঠে, তুমি একটু জোরে দৌড়াতে পারো না? এটা শুনে পার্কও রেগে গিয়ে বলে, তুমি একটু কম খেতে পারো না? কোন দোকানের চাল খেয়ে এরকম শরীর বানিয়েছো? বেশি কথা বললে রাস্তার পাশে ফেলে রেখেই চলে যাব। এ কথা শুনে কাং ভয়ে আর কথা বাড়ায় না। এদিকে তাদের বাকি টিমমেটরা অনেক আগেই ফিনিশিং লাইনে পৌঁছে গিয়েছিল। তারা অনেকক্ষণ যাবৎ পার্ক আর কাং এর অপেক্ষা করতে থাকে। এত দেরি দেখে অফিসার তাদের ওপর ভীষণ রেগে যায়। এরই মাঝে পার্ক কোনো মতে কাংকে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে সেখানে পৌঁছায়। তাদের আসা মাত্রই অফিসার তাদের দেরি হওয়া নিয়ে বকাঝকা করতে শুরু করে। তখন কাং বলে, ম্যাম, পার্কের কোনো দোষ নেই, কারণ আমার কারণেই ওর দেরি হয়েছে। আমি আমার পায়ে প্রচন্ড ব্যথা পেয়ে হাঁটতে পারছিলাম না, তাই ও আমাকে সাহায্য করে এই পর্যন্ত নিয়ে এসেছে। এ কথা শুনে লেডি অফিসার বাকিদেরকে জিজ্ঞাসা করে তাদের মধ্যে কে কে রাস্তার আশেপাশে কাংকে পড়ে থাকতে দেখেছে। সবাই তখন বেশ উৎসাহ নিয়েই হাত তুলতে থাকে, কিন্তু এই হাত তোলাটাই যে তাদের কাল হয়ে দাঁড়াবে এটা তারা জানতো না। অফিসার তাদেরকে বলে, তোমাদের সঙ্গে অসুস্থ অবস্থায় তোমাদের কাছে সাহায্য চেয়েছিল, তারপরেও তোমরা কেন সাহায্য করোনি? পুলিশের চাকরি করতে হলে শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করলেই চলবে না, নিজেদের মধ্যে মানবতাও থাকতে হবে, না হলে তোমরা কখনোই মন থেকে কারো সাহায্যের জন্য এগিয়ে যেতে পারবে না। কথাগুলো শুনে সবার মুখ কালো হয়ে যায়। এরপর লেডি অফিসার তাদেরকে শাস্তি স্বরূপ ওই রাস্তায় আবারও একটা রাউন্ড দিতে বলে। আর পার্ক যেহেতু নিজের মানবতার পরিচয় দিয়েছে, তাই তাকে এবং কাংকে ছেড়ে দেওয়া হয়। পার্ক তখন মুচকি হাসে আর ভাবে তার ভাগ্য ভালো যে সে কাংয়ের কথা মতো তাকে সাহায্য করেছে, তা না হলে আজ তাদের 2 রাউন্ড দৌড়ে হাত পা ব্যথা করে হোস্টেলে ফেরা লাগতো। অফিসারের রাগের হাত থেকে বাঁচতে পেরে তারা দুজন ভীষণ খুশি ছিল। এরপর তারা দুজন যখন ওয়েটিং রুমে বসে রেস্ট করছিল, তখন তাদের মধ্যে টুকটাক কথাবার্তা চলে। এই প্রথম তারা শান্তভাবে দুজন
দুজন দুজনের সাথে কথা বলছিল। কাং পার্ককে জানায় ছোটবেলা থেকেই সে পড়াশোনায় বেশ ভালো ছিল, যে কারণে সে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। কথাটা শুনে পার্ক একটু অবাক হয়, কারণ সায়েন্স নিয়ে পড়াশোনা করে মানুষ পুলিশের চাকরি করতে আসবে কেন? তখন কাং বলে, আমি একটু ইউনিক কিছু করতে চেয়েছিলাম। সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, আমি না হয় পুলিশ হলাম। কিন্তু পার্কের কাছে এই বিষয়টা একদমই ইউনিক মনে হয় না, বরং এটাকে বোকামি মনে হয়। এরপর কাং তার কাছে জানতে চায় সে কেন পুলিশের চাকরি করতে এসেছে। পার্ক বলে, এখানে থাকা খাওয়া আর পড়াশোনার খরচ লাগে না বলে। আমাদের আর্থিক অবস্থা ভালো না, তাই পরিবারের পক্ষে আমাকে পড়াশোনা করানোটা সম্ভব হচ্ছে না। তাই ভাবলাম পুলিশের ট্রেনিং এ চলে আসি, এতে ফ্রিতে থাকা খাওয়া এবং পড়াশোনাও করতে পারবো। আর যদি ভাগ্যক্রমে পুলিশ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। সেখানে কথায় কথায় তাদের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কখন যে 2 বছর পার হয়ে যায় কেউ টেরও পায় না। ততদিনে পার্করা তাদের ট্রেনিং এর অর্ধেক অংশ পার করে ফেলেছিল। বর্তমানে তাদেরকে পুলিশও বলা চলে, কারণ তাদের মূল ট্রেনিং শেষ হয়ে গিয়েছিল। এখন বাকিটা হবে প্র্যাকটিক্যাল। বেসিক ট্রেনিং শেষ হয়েই তাদের ডিফেন্স ট্রেনিং শুরু হয়। কিভাবে শত্রু থেকে নিজেকে রক্ষা করতে হবে আর কিভাবে তাদের উপর অ্যাটাক করতে হবে সেই সব কিছু একটু একটু করে শেখানো হয় তাদের। তবে সব সময়কার মতোই এই ট্রেনিং এও পার্ক আর কাং এর খুব একটা মনোযোগ ছিল না। পার্কের সাথে থাকতে থাকতে কাংও অনেকটা বিগড়ে গিয়েছিল। ক্লাসে যখন টিচার তাদেরকে ডিফেন্সের বিভিন্ন মুভ শিখাতো তখন পার্করা সেসব দেখে হাসাহাসি করত। এতে তাদের ক্লাসমেটরাও বেশ বিরক্ত। তবে এতে তাদের কিছুই যায় আসে না। তারা তো ক্রিসমাসের ছুটির প্ল্যানিং নিয়ে ব্যস্ত ছিল, কারণ কিছুদিন পরেই তাদের ক্রিসমাসের ছুটি দেওয়া হবে। তবে ছুটিটা যেহেতু খুব একটা লম্বা ছিল না, তাই তাদের বাড়ি গিয়ে সবার সাথে দেখা করার সুযোগও হয় না। এখন এত দূরের একটা শহরে তারা কিভাবে ক্রিসমাস সেলিব্রেট করবে, এটা নিয়েই দুই বন্ধু আলোচনা করে যাচ্ছিল। এরই মাঝে তাদের আরেক বোকাশোকা ব্যাচমেট এসে একটা সুন্দরী মেয়ের ছবি দেখিয়ে বলে, এটা আমার গার্লফ্রেন্ড হয়, এবারের ক্রিসমাসটা আমরা একসাথেই কাটাবো। কথাটা পার্কদের একদমই হজম হয় না। এমন একটা হাবাগোবা ছেলেরও গার্লফ্রেন্ড আছে, তাও আবার এত সুন্দরী। এদিকে আমরা এত হ্যান্ডসাম হয়েও আমাদের একটা মেয়ে বন্ধু পর্যন্ত নেই। ব্যাপারটা কোনোভাবেই তারা মেনে নিতে পারে না। ইগো হার্ট হয়ে যায় তাদের। তারা তাদের সেই ব্যাচমেটের কাছে জানতে চায় সে এত সুন্দরী মেয়ে কোথা থেকে পেয়েছে, কিন্তু ছেলেটা তাদেরকে কিছু না বলে একটা মুখ ভেঙচি দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এতে পার্করা আরো বেশি ক্ষেপে যায়। পরদিন ফাইটিং প্র্যাকটিস করার সময় সৌভাগ্যবশত পার্কের হাতে একটা সুযোগ আসে। তাকে আর তাদের সেই ব্যাচমেটকে একসাথে ফাইটিং এ পাঠানো হয়। আর সেই সুযোগে পার্ক তাকে উত্তম মধ্যম পিটিয়ে তার মুখ থেকে এত সুন্দর গার্লফ্রেন্ড পাওয়ার রহস্য বের করে ফেলে। ছেলেটা জানায় সেখানকার একটা ফেমাস ক্লাব থেকেই মেয়েটার সাথে তার পরিচয় হয়েছে এবং তারপর থেকে তারা রিলেশনশিপে আছে। এই কথা শুনে পার্ক দ্রুত গিয়ে কাংকে বিষয়টা জানায়। তারা দুজন ওই ক্লাবে গিয়ে মেয়ে পটাতে যাচ্ছিল, কিন্তু সমস্যা হলো ওই ক্লাবটা ছিল ভীষণ এক্সপেন্সিভ। বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে মেয়েদের জন্য ছিল একদম পারফেক্ট জায়গা, কিন্তু পার্কদের কাছে তো এত টাকা নেই। তাহলে তারা সেখানে কিভাবে যাবে? তাছাড়া মেয়েদের পেছনে যদি কিছু টাকা খরচ না করে তাহলে মেয়েরা তাদেরকে কিভাবে পাত্তা দিবে? এইটাই ছিল কাংয়ের সব থেকে বড় চিন্তা। তখন পার্ক বলে, তুমি একদম চিন্তা করো না, আমি শুনেছি মেয়েরা নাকি ছেলেদের হাসির প্রেমে পড়ে। তুমি আমাকে একটু সুন্দর করে হেসে দেখাও তো। তার কথা শুনে কাং চরম উৎসাহিত হয়ে মিষ্টি করে হাসার চেষ্টা করে, কিন্তু সেই হাসি দেখে মেয়েরা পটা তো দূরের কথা, সাথে সাথে অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। পার্ক তখন বুঝে যায় কাংয়ের হাসিতে মেয়ে পড়বে না, সোজা কোমায় চলে যাবে। কিন্তু এত হ্যান্ডসাম দুজন ছেলের গার্লফ্রেন্ড থাকবে না, এটাও তো মেনে নেওয়া যায় না। তাই নিজেদের সম্মান রক্ষার্থে সেই ক্লাবে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয় হলো তাদের কাছে তেমন ভালো কোনো কাপড়ও নেই। তাই এবারও তারা তাদের সেই ব্যাচমেটকে পাকড়াও করে তার কাছ
থেকে জামা কাপড় হাতিয়ে নিয়ে আসে। এরপর সুন্দর করে ফিটফাট হয়ে পৌঁছে যায় সেই ক্লাবে, যেখানে ঢোকার জন্য স্পেশাল পাসের প্রয়োজন ছিল, কিন্তু সেটা তো পার্কদের কাছে ছিল না। তাই তারা তাদের পুলিশ বুদ্ধি খাটিয়ে গার্ডকে বলে, আমরা পুলিশ, একটা মিশনে এসেছি। কথাটা শুনে গার্ড তাদেরকে ভেতরে ঢুকতে দেয়। ভেতরে ঢুকে এত সুন্দরী মেয়েদেরকে দেখে দুই বন্ধুর চোখ ছানা বড়া হয়ে যায়। কাকে রেখে কাকে দেখবে এটাই বুঝতে পারছিল না তারা। তাই তারা প্ল্যানিং করে কিভাবে আগালে ভালো হবে। পার্ক কাংকে আইডিয়া দেয়, তুমি মেয়েদের সামনে গিয়ে সুন্দর করে ডান্স করে তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করো, আর আমি বার কাউন্টে গিয়ে দেখি পছন্দ মতো কাউকে পাই কিনা। কাং তখন তার কথা মেনে নিয়ে ডান্স ফ্লোরে গিয়ে অদ্ভুত ভাবে হাত পা ছুটতে ছুটতে ডান্স করতে থাকে। সাথে তার জগৎ ভোলানো হাসি তো আছেই। তার এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে মেয়েরা তার কাছে আসার বদলে উল্টা পাগল ভেবে পালানোর চেষ্টা করে। এদিকে পার্কও খুব একটা সুবিধা করতে পারছিল না। এরই মাঝে একটা মেয়ে মাতাল অবস্থায় এসে কাংকে জড়িয়ে ধরে কিস করার চেষ্টা করে। এরপর তাকে টেনে ধরে নিয়ে যায় ডান্স ফ্লোরে। কাং এসব দেখে ভীষণ খুশি হয়। সে মনে মনে ভাবে লটারি পেয়ে গেছি। তখন দূর থেকে পার্ক তাকে দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সে মানতেই পারছিল না কাং এতটুকু সময়ের মধ্যে গার্লফ্রেন্ড পেয়ে গেল, কিন্তু তার কোনো গতি হচ্ছে না। এরই মাঝেই আবার ওই মেয়েটার বয়ফ্রেন্ড চলে আসে। তখন জানা যায় মেয়েটা নেশার ঘরে কাংকে নিজের বয়ফ্রেন্ড ভাবছিল। তাই মেয়েটার আসল বয়ফ্রেন্ড চলে আসলে মেয়েটা তার সাথে চলে যায়। আর বেচারা কাং হতাশ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এটা দেখে পার্ক অবশ্য মনে মনে একটু খুশি হয়। কাংকে মেয়ে পটাতে দেখে তার মনে মনে যে আক্ষেপ তৈরি হয়েছিল সেটা চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত এত কষ্টের পরও যে তারা একটাও মেয়ে পটাতে পারল না, এটা নিয়ে দুই বন্ধুর ভীষণ আফসোস ছিল। তারা ভাবছিল এই ক্রিসমাসটা তারা কিভাবে কাটাবে। তখন পার্ক বলে, আরে সমস্যা নেই, অন্যান্য বারের মতো এবারও কোনো রকমে কাটিয়ে দিব। এরপর তারা হতাশ হয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ একটা সুন্দরী মেয়েকে দেখে তাদের চোখ আটকে যায়। মেয়েটা ফোনে কথা বলতে বলতে আনমনস্ক হয়ে হেঁটে যাচ্ছিল। তাকে দেখে দুই বন্ধু সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে কেউ একজন মেয়েটাকে প্রপোজ করবে। তারা একজন আরেকজনকে ঠেলাঠেলি করতে শুরু করে। পার্ক বলে কাংয়ের প্রপোজ করা উচিত, আর কাং বলে পার্কের প্রপোজ করা উচিত। তখন পার্ক বলে, প্রপোজ করার আগে আমাদেরকে এটা জানতে হবে মেয়েটার আমাদের প্রতি কোনো ইন্টারেস্ট আছে কিনা। এটা শুনে কাং একটু চিন্তায় পড়ে যায়। তখন পার্ক বলে, তুমি চিন্তা করো না, আমার কাছে একটা আইডিয়া আছে। মেয়েটা যদি আমাদের দিকে ফিরে তাকায় তাহলে ধরে নেব তারও আমাদের প্রতি ইন্টারেস্ট আছে। এরপর তারা দুই বন্ধু মেয়েটার ফিরে তাকানোর জন্য অপেক্ষা করতে থাকে। মুভির ডিরেক্টর মনে হয় বলিউড মুভি অথবা শাহরুখ খানের অনেক বড় ফ্যান, এই কারণে তাদের আইডিয়া কপি করে নিয়েছে। যাই হোক, অপেক্ষা করতে করতে মেয়েটা সত্যি পেছনে ফিরে তাকায়, আর সেটা দেখে দুই বন্ধুর মনে লাড্ডু ফুটতে শুরু করে। কিন্তু সমস্যা হলো তাদের মধ্যে কে মেয়েটাকে পটানোর চেষ্টা করবে। এটা ডিসাইড করার জন্য তারা একটা গেম খেলতে শুরু করে। যে জিতবে সে আগে মেয়েটাকে পটানোর চেষ্টা করবে। কিন্তু এরই মাঝেই তারা দেখে হঠাৎ একটা গাড়ি এসে তাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। তারা মেয়েটাকে বাঁচানোর জন্য গাড়ির পেছনে ছুটতে শুরু করে, কিন্তু গাড়ির স্পিডের সাথে তো আর মানুষ দৌড়ে পারে না। গাড়িটা তাদের থেকে হাতছাড়া হয়ে যায়। তবে তারা হাল ছাড়ে না। তারা দ্রুত পুলিশের হেল্পলাইনে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু দুঃখের বিষয় তাদের কারো কাছেই হেল্পলাইনের নাম্বার ছিল না। মানে বুঝতে পারছেন তারা ঠিক কোন লেভেলের পুলিশ। যে জিনিসটা সাধারণ মানুষের কাছেও থাকে সেটা তারা পুলিশ হয়েও আজ পর্যন্ত জোগাড় করার প্রয়োজন মনে করেনি। যাই হোক, আর কোনো উপায় না পেয়ে তারা দৌড়ে চলে যায় পাশের থানায়। সেখানে গিয়ে তারা পুরো ঘটনা খুলে বলে এবং তাদের সাথে মেয়েটাকে উদ্ধার করতে যাওয়ার জন্য তাদেরকে রিকোয়েস্ট করতে থাকে। কিন্তু সেই সময় থানার কোনো অফিসার অ্যাভেলেবল ছিল না। তারা খবর পেয়েছিল তাদের এমপির নাতনি হারিয়ে গেছে, তাই সবাই সেই মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছে। এখন তারা এত বড় কেস রেখে ছোটখাটো মিসিং কেসের কাছে যেতে পারবে না। তাছাড়া এই কেসটা যদি তাড়াতাড়ি সলভ না হয় তাহলে তো তাদের সবার চাকরি যাবে। এই কারণে অফিসার পার্কদেরকে বুঝিয়ে বলে যায় যে তোমরা একটু অপেক্ষা করো, আশা করি 7-8 ঘন্টার মধ্যেই আমরা মেয়েটাকে উদ্ধার করতে সফল হব। তারপর তোমাদের কেসটা নিয়ে ডিসকাস করব। এই কথা শুনে পার্করা খুব টেনশনে পড়ে যায়। 7-8 ঘন্টার মধ্যে মেয়েটার সাথে যে কোনো অঘটন ঘটে যাওয়া সম্ভব। তারা কোনো রকম রিস্ক নিতে চাচ্ছিল না, তাই তারা এবার নিজেরাই মেয়েটাকে উদ্ধার করার মিশনে নামার সিদ্ধান্ত নেয়। তারা
একজন আরেকজনকে বুঝায় যে এই কাজটা করে তাদের জন্য খুবই সহজ হবে, কারণ তারা দুজনেই তো ভীষণ স্মার্ট। আর এটাই হবে আমাদের জীবনের প্রথম মিশন, যেমন কথা তেমন কাজ। তারা বেরিয়ে পড়ে মেয়েটাকে উদ্ধার করার কাজে। প্রথমেই তারা সেই স্পটে চলে যায় যেখানে তারা মেয়েটাকে কিডন্যাপ হতে দেখেছিল। সেখানে একটা খাবার প্যাকেট পড়ে থাকতে দেখে পার্ক বুঝে যায় এটা নিশ্চয়ই কিডন্যাপ হওয়ার আগে মেয়েটার হাত থেকে পড়ে গেছে। আর এটাই তাদের প্রথম ক্লু। তারা ওই খাবারের প্যাকেট নিয়ে আশেপাশের সব রেস্টুরেন্ট এবং স্ট্রিট ফুডগুলোতে খোঁজ নিতে থাকে এই খাবারটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা জানার জন্য। অনেকক্ষণ ধরে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়ার পর ফাইনালি রাস্তার পাশের একটা দোকানে ওই রকম খাবার বিক্রি করতে দেখে। তারা দুজন গিয়ে দোকানের মহিলার কাছে জানতে চায় এই খাবারটা কিছুক্ষণ আগে তাদের দোকান থেকে নেওয়া হয়েছিল কিনা। মহিলা খাবারটা চেক করে বলে একটা মেয়ে এখান থেকে খাবারটা নিয়েছে। পার্করা তখন তার কাছে মেয়েটার ব্যাপারে ইনফরমেশন চাইলে মহিলা বলে মেয়েটা চাকরি করে, একটু দূরেই তার অফিস ছিল, সে প্রতিদিনই আমার কাছ থেকে খাবার নিয়ে যায়। পার্করা তখন ওই মহিলার কাছ থেকে মেয়েটার অফিসের অ্যাড্রেস নিয়ে দৌড়ে সেখানে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তাদের মনে কেমন যেন সন্দেহ লাগে। বাইরের পরিবেশটা দেখে মনে হচ্ছিল জায়গাটা খুব একটা সুবিধার নয়, অর্থাৎ এটা কোনো বেআইনি জায়গা হতে পারে। এ কারণে ভেতরে ঢুকতে তাদের দুজনের বেশ ভয় লাগছিল। তবে কাউকে না কাউকে তো ভেতরে যেতেই হবে, আর অন্যজনকে বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে হবে, যাতে ভেতরে কোনো সমস্যা হলে বাইরের লোকটা গিয়ে তাকে সাহায্য করতে পারে। এখন প্রশ্ন হলো ভেতরে যাবেটাকে। এটা জানার জন্য তারা দুই বন্ধু আবারও বাচ্চাদের মতো টর্চ করতে থাকে। টর্চে কাং হেরে গেলে পার্ক তাকে ভেতরে পাঠিয়ে দেয়। কাং ভেতরে গিয়ে বুঝতে পারে সেটা কোনো কর্পোরেট অফিস নয়, বরং একটা মাসাজ পার্লার, যেখানে মাসাজের নামে ছেলেরা সুন্দরী মেয়েদের সাথে সময় কাটাতো। তো সেখানে একটা মেয়ে কাংকে নিজের কাস্টমার ভেবে তাকে কাছে ডেকে নেয়। কাং বেচারা এতে ভীষণ এক্সাইটেড হয়ে যায়। এমনিতেই গার্লফ্রেন্ড না থাকায় মনে খুব কষ্ট ছিল তার, তাই সামনে এমন সুন্দরী মেয়ে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। কাং আরামে মেয়েটার কোলে মাথা রেখে নিজের কান পরিষ্কার করতে শুরু করে। মেয়েটার কাছেও তার এসব কাজকর্ম বেশ অদ্ভুত লাগে, তবে সে কোনো রিয়েক্ট করে না। এভাবেই অনেকগুলো সময় কেটে যায়। আর পার্ক বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে পাশের একটা রেস্টুরেন্টে গিয়ে খেতে শুরু করে। তবুও কাং এর কোনো খোঁজ নেই। এরই মাঝে হঠাৎ সেখানে পুলিশের রেড পড়ে। পার্ক সেটা দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ পুলিশরা ভেতরে গেলে তো কাংকে সহ অ্যারেস্ট করে নিয়ে যাবে। সে কি করবে বুঝে উঠতে না পেরে পেছন থেকে পুলিশদেরকে গালাগাল করতে শুরু করে, কিন্তু পুলিশরা এটা শুনেও অ্যাভয়েড করে যায়, কারণ এখন তারা একটা জরুরি কাজে এসেছে। এদিকে পার্ক যখন লক্ষ্য করে পুলিশরা তার কথায় পাত্তা দিচ্ছে না, তখন সে সরাসরি তাদের সামনে গিয়ে তাদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলতে শুরু করে। তার কথা শুনে পুলিশরা রেগে গিয়ে তাকে ধাওয়া করতে শুরু করে, আর পার্কও দৌড়াতে শুরু করে। এভাবে দৌড়াতে দৌড়াতে তারা অনেকটা দূরে চলে আসে। তো ততক্ষণে কাঙের মনে পড়ে সে এই জায়গায় কেন এসেছিল। তাই সে নিজেকে সামনে নিয়ে মেয়েটাকে ওই কিডন্যাপ হওয়া মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করে। তার কাছ থেকে সে জানতে পারে ওই মেয়েটার নাম হলো ইউনজু। সেও এই পার্লারেই চাকরি করে। বর্তমানে কোনো একটা কারণবশত সে নিজের বাড়ি ছেড়ে দিয়ে তার একটা বন্ধুর সাথে থাকছে। কাং তখন তার কাছ থেকে সেই বাড়ির অ্যাড্রেস নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে বের হতেই সামনে সে পুলিশের গাড়ি দেখে ভয় পেয়ে যায়। তখনই পার্ক এসে তাকে নিয়ে দৌড়ে পুলিশের কাছ থেকে অনেকটা দূরে চলে আসে। এরপর কাং তাকে নিয়ে ওই মেয়েটার বলা অ্যাড্রেসে চলে যায়। সেখানে গিয়ে দরজা নক করতেই ডং নামের একটা অদ্ভুত ছেলে দরজা খোলে। পার্ক তাকে জানায় তারা পুলিশ এবং একটা মেয়ের কিডন্যাপের কেসে তদন্ত করতে এখানে এসেছে। এই কথা শুনে ডং পালাতে শুরু করে। পার্কদের তখন ডং এর উপর সন্দেহ হলে তারাও ডংকে ধাওয়া করতে শুরু করে। অনেকক্ষণ দৌড়ঝাঁপের পর ফাইনালি তারা ডংকে ধরে ফেলে। এরপর দুজন মিলে তাকে উত্তম মধ্যম দিয়ে তার কাছ থেকে মোবাইলটা কেড়ে নেয়। এরপর জিজ্ঞাসা করে, তুমি আমাদেরকে দেখে পালিয়েছিলে কেন? নিশ্চয়ই তুমি ইউনজুর কিডন্যাপিং এর সাথে জড়িত আছো। এখন ভালোই ভালোই বলে দাও মেয়েটাকে কোথায় আটকে রেখেছো। ডং প্রথমে কিছুই স্বীকার করতে চাইছিল না। তখন কাং তার ফোন থেকে ইউনজুর ব্যাপারে ইনফরমেশন বের করার চেষ্টা করে, কিন্তু সেখানেও তেমন কোনো ক্লু তারা খুঁজে পায় না। শেষমেশ পার্ক ডংকে মেরে ধরে তার মুখ থেকে স্বীকার করাতে সফল হয় যে তারা ইউনজুকে কিডন্যাপ করেছে। তবে শুধু ইউনজুই নয়, এমন আরো অনেক মেয়েকেই তারা কিডন্যাপ করে বাইরে পাচার করে। আর এই কাজে সে একা নয়, তার একটা বিশাল টিম জড়িয়ে আছে। পার্করা তার
কাছ থেকে আরো জেনে নেয় তারা ওই মেয়েগুলোকে চায়না টাউনের কাছে একটা জায়গায় আটকে রাখে। ডং এর কাছ থেকে অ্যাড্রেস নিয়ে তাকে একটা পিলারের সাথে ভালোভাবে বেঁধে পার্করা রওনা হয়ে যায় চায়না টাউনের উদ্দেশ্যে। তবে সেখানে পৌঁছানোর আগেই তারা আরো দুটো মেয়ের খোঁজ পায় যাদেরকে ইউনজুর মতোই তুলে আনা হয়েছিল। তাদের মধ্যে একটা মেয়ে ভয়ে কাঁদতে কাঁদতে বলে, আমাদেরকে জোর করে তুলে আনা হয়েছে, শুনলাম এখান থেকে আমাদেরকে কোথাও পাঠিয়ে দেওয়া হবে, আমাদের খুব ভয় করছে। তাদেরকে দেখে পার্কদের খুব খারাপ লাগে, তাই তারা তাদের হাতে কিছু টাকা গুঁজে দিয়ে এখান থেকে তাদের পালিয়ে যেতে বলে। এরপর দুই বন্ধু ফাইনালি রওনা হয়ে যায় চায়না টাউনের উদ্দেশ্যে। এত রাতে এমন দুজন ছেলেকে ওই এলাকায় যেতে দেখে ট্যাক্সি ড্রাইভার বেশ অবাক হয়, কারণ ওই এলাকা ছিল বিভিন্ন ধরনের বেআইনি কাজকর্ম করার জন্য প্রসিদ্ধ, যে কারণে রাতের গভীরে সেখানে সাধারণ মানুষ আসা যাওয়া করে না। তবে ড্রাইভার যখন জানতে পারে তারা দুজন পুলিশ, তখন সে আর কথা বাড়ায় না। ড্রাইভার তাদেরকে চায়না টাউনের একটা গলিতে নামিয়ে দিলে পার্করা সেখান থেকে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। এরপর কাং ডং এর ফোনের লাস্ট ডায়ালে থাকা নাম্বারটাতে কল করে। ঘটনাক্রমে তাদের পাশের টেবিলেই ফোনটা বেজে উঠলে কাং ভয়ে ফোনটা কেটে দেয়। তবে তারা বুঝে গিয়েছিল ওই ছেলেটাও নিশ্চয়ই ডং এর সাথে জড়িত। এরই মাঝে ওই ছেলেটাও আবার ডং এর নাম্বারে কল করলে কাং এর হাতের ফোনটা বেজে ওঠে। এটা দেখে ডং এর বন্ধুর সন্দেহ হয়, তাই সে তার সঙ্গীদেরকে নিয়ে পার্কের টেবিলে এসে তাদেরকে মারতে থাকে আর জিজ্ঞাসা করতে থাকে ডং এর ফোন তাদের কাছে কিভাবে এলো, তারা ডং এর কোনো ক্ষতি করেছে কিনা। কিন্তু পার্করা তাদের কথার কোনো উত্তর দেয় না। এটা দেখে ছেলেগুলো তাদের উপর যখন সিরিয়াস ভাবে অ্যাটাক করতে যায়, তখন পার্করাও তাদের উপর উল্টা অ্যাটাক করে। ডিফেন্স ট্রেনিং পাওয়ার কারণে তারা খুব সহজেই ছেলেগুলোকে হারিয়ে দেয়। এরপর তাদের কাছে ইউনজুর লোকেশন জানতে চাইলে তাদের মধ্যে একজন লোকেশনটা বলে দেয়। তবে পার্করা যেহেতু ওই এলাকার কিছুই চিনত না, তাই তারা ছেলেটাকে সাথে করে ধরে নিয়ে যায় লোকেশনটা চিনিয়ে দেওয়ার জন্য। ছেলেটা সেখানে তাদেরকে ধরে নিয়ে গেলে পার্করা ভেতরে ঢুকে দেখে সেখানে শুধু ইউনজু নয়, আরো অনেক মেয়েকে আটকে রাখা হয়েছে। এসব দেখে তারা দুই বন্ধু খুব চিন্তায় পড়ে যায়, কারণ তারা তো ইউনজুকে বাঁচাতে এসেছে, কিন্তু এতগুলো মেয়েকে একসাথে রেস্কিউ করার মতো সুযোগ এবং সাহস কোনোটাই তাদের ছিল না। তাই তারা সেখান থেকে বেরিয়ে এসে নতুন করে প্ল্যানিং করে আবার ফিরে আসার সিদ্ধান্ত নেয়। তবে যখন তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই একটা বাচ্চা মেয়ের দিকে চোখ পড়ে তাদের। মেয়েটার অবস্থা এতটাই খারাপ ছিল যে পার্করা কোনোভাবেই সেখানে তাকে ফেলে রেখে আসতে পারে না। তারা যখন মেয়েটাকে নিয়ে বাইরে বের হচ্ছিল, তখনই সেই পাচারকারীদের লিডার তার গ্যাং নিয়ে চলে আসে। পার্করা তাকে অনেকভাবে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু পারে না। শুরু হয়ে যায় দুই গ্রুপের মধ্যে যুদ্ধ। তবে পাচারকারীদের গ্রুপের লোক সংখ্যা অনেক বেশি থাকায় এবং তারা শক্তিশালী হওয়ার কারণে পার্করা তাদের সাথে পেরে ওঠে না। লোকগুলো তাদের দুজনকে মেরে অজ্ঞান করে ধরে নিয়ে যায় তাদের গোপন আস্তানায়। সেখানে দুজনকে হাত বেঁধে শূন্যে ঝুলিয়ে রাখা হয়। কিছুক্ষণ পর কাঙের জ্ঞান ফিরলে সে দেখতে পায় পার্ক এখনো অজ্ঞান হয়ে আছে। সে পার্কের জ্ঞান ফিরানোর অনেক চেষ্টা করে, কিন্তু সফল না হয়ে শেষমেশ তার মুখে থুতু ছুটিয়ে দেয়। মানে এরকম একটা সিরিয়াস মোমেন্টও তাদের কমেডি বন্ধ হবে না। তবে এই অদ্ভুত আইডিয়াটা কিন্তু কাজে লেগে যায় এবং পার্কের জ্ঞান ফিরে আসে। এরপর তারা দুজন মিলে খুব কৌশলে নিজেদেরকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তবে বেরোনোর সময় তারা দেখে তাদের রুমের বাইরে ওই গ্যাংয়ের লোকগুলো ঘুমিয়ে আছে। পার্করা কোনো মতে তাদেরকে পাশ কাটিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ তার হাতের ঘড়ির অ্যালার্ম বাজতে শুরু করে, আর সেই শব্দে গুন্ডাগুলোর ঘুম ভেঙে যায়। ততক্ষণে পার্করা সেখান থেকে পালায় ঠিকই, তবে গুন্ডাগুলো তাদেরকে ধাওয়া করতে থাকে। পার্করা কোনো মতে নিজেদের প্রাণ বাঁচিয়ে পাশের একটা থানায় গিয়ে আশ্রয় নেয়। পুলিশ লোকটা তখন তাদের আইডি কার্ড দেখতে চায়, কিন্তু পার্কদের কাছে তো তখন কোনো আইডি কার্ড ছিল না। তবে তারা বলে, আমরাও পুলিশ হই, আমাদের ট্রেনিং প্রায় শেষের পথে, তাই আপনি আমাদের কথা বিশ্বাস করতে পারেন। তো লোকটা তাদের কথা মানতে চায় না, তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় আইডি কার্ড ছাড়া সে কোনো কমপ্লেন রেজিস্টার করতে পারবে না, এটা নিয়মের বাইরে। এ কথা শুনে পার্ক রেগে গিয়ে বলে, আপনি কেমন পুলিশ? হ্যাঁ, কোনো বিবেক বোধ নেই আপনার? কতগুলো মেয়ে সেখানে মরতে বসেছে আর আপনারা আইডি কার্ড নিয়ে টানা হেঁচড়া করছেন। কি করতে বসে আছেন এখানে? এসব কথা শুনে পুলিশটা ভীষণ রেগে যায়। সে পার্কদেরকে এখান থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু পার্ক তার কথা শুনে না, উল্টাপাল্টা কথা বলে যেতেই থাকে। তখন পুলিশ রেগে গিয়ে তাদের কাছে থাকা ইলেকট্রিক গানের শকে তাদের দুজনকে অজ্ঞান করে থানায় আটকে রাখে। এভাবে দেখতে দেখতে রাত পার হয়ে যায়।
যায়। পরদিন সকালে তাদের একাডেমির সিনিয়র অফিসার তাদেরকে নিতে আসলে পার্করা তাকে সবকিছু খুলে বলে। মূলত এই অফিসারটি খুবই ভালো মনের একজন মানুষ ছিল। সে পার্কদেরকে সঙ্গে নিয়ে পাচারকারীদের আস্তানায় চলে যায়, কিন্তু তারা সেখানে গিয়ে দেখে পুরো জায়গাটা একেবারেই ফাঁকা। মূলত যখন রাতে পার্করা থানায় ঢুকেছিল তখনই পাচারকারীরা সতর্ক হয়ে যায়। তারা দ্রুত নিজেদের আস্তানায় গিয়ে সব প্রমাণাদি গায়েব করে সেখান থেকে লাপাত্তা হয়ে যায়। এসব দেখে অফিসার তাদেরকে বলে, যেহেতু লোকগুলো পালিয়ে গেছে তাহলে তাদের চিন্তা বাদ দিয়ে দাও, এটা নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই। তার কথা শুনে পার্করা বেশ অবাক হয়। তখন লোকটা পার্ককে জানায় এমন একটা কেস আগেও হ্যান্ডেল করেছে সে। সেখানেও একদল কিডন্যাপার শহর থেকে মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে যেত এবং তাদেরকে জোরপূর্বক সারোগেট মাদার বানানোর জন্য ধনী পরিবারের কাছে বিক্রি করে দিত। সারোগেট নামটার সাথে আমরা অনেকেই কম বেশি পরিচিত, তারপরও আমি একটু বুঝিয়ে বলছি। আসলে যে সকল দম্পতি শারীরিক সমস্যা অথবা অন্য কোনো কারণে সন্তান নিতে পারে না, তারা অন্য মেয়েদেরকে হায়ার করে তাদের পেটে নিজেদের বাচ্চা ধারণ করার জন্য। তো এই পাচারকারী চক্রের কাজ হচ্ছে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে এমন সব লোকেদের কাছে বিক্রি করে দেওয়া। কথাগুলো শুনে পার্করা ভীষণ অবাক হয়ে যায়। তখন অফিসার বলে, এই ধরনের কেসগুলো নর্মাল পুলিশরা হ্যান্ডেল করতে পারে না। এসব কেসে অনেক প্ল্যান করে ফোর্স নিয়ে তদন্ত করতে হয়। তবে ডিপার্টমেন্ট এখন অন্য কাজগুলোতে অনেক ব্যস্ত আছে, তাই এই বিষয় তদন্ত করতে অনেক সময় লাগবে। তখন কাং বলে, স্যার আপনি তো আমাদেরকে শিখিয়েছিলেন একটা মেয়ে কিডন্যাপ হওয়ার 7 ঘন্টার মধ্যেই তার তদন্ত করতে হবে, তা না হলে এতে বিপদের ঝুঁকি অনেক বেড়ে যায়। অফিসার বলে, এই সবকিছুই আমি জানি, কিন্তু ডিপার্টমেন্টকে অন্য কাজও করতে হয়, অন্য সকল মানুষদের জীবনও আমাদেরকেই বাঁচাতে হয়। তখন কাং তাকে বলে সেই কিডন্যাপ হওয়া গাড়িটির নাম্বার তার মনে আছে। এরপরও অফিসার বলে, আমাদের 3 জনের পক্ষে এই কেসটা সলভ করা সম্ভব না। তবে পার্ক আর কাংয়ের এত প্রচেষ্টা দেখে সে কাংয়ের বলা ওই নাম্বারটি দিয়ে তাদের লোকেশন ট্র্যাক করতে রাজি হয়। তাই অফিসার তার এক সহকর্মীকে কল করে গোপনে ওই গাড়ির নাম্বারটির ইনফরমেশন দিতে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই গাড়িটি রেজিস্টার করা ছিল না। মানে এখন গাড়িটিকে খুঁজে বের করতে হলে পুরো শহরের সিসিটিভি ফুটেজকে খুঁজে দেখতে হবে। আর অফিসার অলরেডি বলেছে পুরো ডিপার্টমেন্ট এখন খুবই ব্যস্ত। তাই অফিসার বলে, তোমরা এসব নিয়ে চিন্তা না করে আমার সাথে একাডেমিতে ফিরে চলো। এই বিষয়টি নিয়ে পুলিশ ফোর্স পরে তদন্ত করে দেখবে। আর স্টুডেন্ট হয়ে তোমরা যদি এই বিষয়গুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করো তাহলে তোমাদেরকে একাডেমি থেকে বহিষ্কার করে দেওয়া হবে, কারণ স্টুডেন্ট হয়ে এমন ভয়ঙ্কর মিশনে নিজেদেরকে জড়িয়ে নেওয়া আইন বহির্ভূত। এরপর তারা দুজন নিরুপায় হয়ে অফিসারের সাথে একাডেমিতে ফিরে আসে, কিন্তু এখানে আসার পর তারা এক মুহূর্তের জন্য ওই অসহায় মেয়েগুলোর কথা ভুলতে পারে না। তখন তাদের ওই বন্ধুটি এসে তাদেরকে জানায় যে শহরের সিকিউরিটি ডিপার্টমেন্টে তাদের ওই লেডি অফিসার এখন দায়িত্বরত আছে। তখন তারা ওই লেডি অফিসারকে কল করে চালাকি করে বলে যে তার এক বন্ধুর কার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্ট করা গাড়িটির রেজিস্ট্রেশন করা নেই। তাই সে যদি সিসিটিভি ফুটেজ চেক করে গাড়িটিকে খুঁজে বের করে দিত তাহলে তাদের অনেক উপকার হতো। তখন অফিসার এতে রাজি হয় এবং সে বলে এর জন্য তার 3-4 দিন সময় লাগবে। অতঃপর তারা অফিসারকে ওই গাড়িটির নাম্বার দিয়ে দেয়। এরপর তারা অফিসারের নাম করে একাডেমি থেকে 2টি গান এবং 2টি হাতকড়া নিয়ে নেয়। মানে তারা ঠিক করে নিয়েছে ওই অপরাধীগুলোকে তারা ধরেই ছাড়বে। আর এই সময়টাতে তারা নিজেদেরকে আরো বেশি দক্ষ বানানোর কাজে লেগে পড়ে, যাতে গতবারের মতো তাদেরকে গুন্ডাদের সামনে হেরে যেতে না হয়। 3 দিন পর ওই লেডি অফিসার তাদেরকে ফোন করে ওই গাড়িটির লোকেশন জানিয়ে দেয়। রাতে তারা ওই অফিসারের অ্যাড্রেস চেক করলে বুঝতে পারে যে সেটি ছিল একটি হসপিটাল। এরপরের সিনে আমাদের দেখানো হয় আগামীকালকে ওই মেয়েগুলোকে অপারেশন করা হবে। এরপর একজন ডাক্তারকে দেখানো হয়। আসলে এই হারামি আর ওই গুন্ডাগুলো একত্রিত হয়ে এই ধরনের অপকর্মগুলো করে। তারা ধনী দম্পতিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এই অসহায় মেয়েদের সাথে এমন অন্যায়গুলো করে থাকে। আগামীকাল ওই গ্যাংয়ের গুন্ডাগুলো সেই সব মেয়েগুলোকে এই হসপিটালে নিয়ে যায়। ডাক্তার গোপন ভাবে তার অপারেশনগুলো স্টার্ট করে দেয়। অন্যদিকে কাং আর পার্ক মেয়েগুলোকে বাঁচানোর জন্য খুব ভোরে একাডেমি থেকে বেরিয়ে পড়েছিল। অলরেডি তারা হসপিটালের অ্যাড্রেসে চলে এসেছে। এরপর তারা ওই গুন্ডাগুলোর মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেয়। তারা সোজা সেই গুন্ডাগুলোর সামনে চলে আসে এবং একে একে করে তাদেরকে মেরে কুপকাত করে দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা সেই গুন্ডাগুলোকে দমিয়ে দেয়। তবে এসব করতে গিয়ে কাংয়ের বাম হাতটি ভেঙে যায়। এরপর তারা লিফটে করে বিল্ডিং এর উপরে উঠতে থাকে। তবে লিফটের দরজা খুলতে খুলতেই তাদের ওপর সেই গ্যাংয়ের বস হামলা করে বসে। এই বস
বসটি অনেক শক্তিশালী ছিল, তাই তারা এর সাথে ভালো করে পেরে উঠছিল না। তারা খুব বাজেভাবেই ব্যর্থ হতে থাকে। এক পর্যায়ে তাদের দুজনের প্রচেষ্টায় তারা বসটাকে দমাতে সক্ষম হয় এবং বেটাকে হাত পায়ে লকআপ করিয়ে ফেলে রাখে। এরপর তারা দুজন অপারেশন থিয়েটারে চলে যায়। এরপর তারা ডক্টরকে মেরে অপারেশন থামাতে সক্ষম হয়। অতঃপর সকল মেয়েগুলোকে তারা উদ্ধার করে নেয়। এরপর অফিসারকে কল করে তারা সেখানে পুলিশ ফোর্স নিয়ে আসে এবং সকল অপরাধীকে গ্রেপ্তার করিয়ে নেয়। অবশেষে সকল মেয়েগুলোকে চিকিৎসার ব্যবস্থা করিয়ে দেয়। তবে তারা আবার যেহেতু আইনের বিরুদ্ধে গিয়ে এই বিষয়টিতে জড়িয়েছে, তাই তাদের দুজনকে একাডেমি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সিন কাট হয়ে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। আজ তারা দুজন এই একাডেমিতে থাকতে পারবে কিনা এই নিয়ে মিটিং বসবে। তখন সিনিয়র অফিসার তাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদেরকে যদি একাডেমি থেকে বের করে দেওয়া হয় তাহলে কি তোমাদের কোনো আফসোস থাকবে? তখন পার্ক আর কাং বলে, তাদের কোনো আফসোস থাকবে না, কারণ আমরা কোনো অন্যায় কাজ করিনি। তবে আমরা এই একাডেমি ছেড়ে যেতে চাই না, কারণ আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এখান থেকে শিক্ষা দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা ওই মেয়েগুলোকে উদ্ধার করতে পেরেছি। তাই আমরা এখানে থেকেই একজন দক্ষ পুলিশ অফিসার হতে চাই। এরপর সিনিয়র অফিসার মিটিং এ চলে যায়। সেখানে একজন মহিলা অফিসার কাং এবং পার্ককে উদ্দেশ্য করে ভালো কথা বলছিল। সে বলে, আমার মতে তাদের দুজনকে প্রমোশন দেওয়া উচিত। আসল সম্মানের দাবিদার তারা। কিন্তু অন্য কিছু অফিসার তাদেরকে নিয়ে খারাপ কথাও বলতে থাকে। তারা বলে, এরা তো নিয়ম ভঙ্গ করেছে, তারা এখনো পুলিশ অফিসার হয়নি, অথচ তাদের বারণ করার পরও তারা এই ধরনের কাজ করেছে। তারা যদি এমন নিজের ইচ্ছা মতো চলতে থাকে তাহলে তো অন্য সব স্টুডেন্টরাও তাদের মতোই করবে। তখন মহিলা অফিসারটি বলে, তারা কোনো সাধারণ স্টুডেন্ট নয়, তারা তো ভবিষ্যৎ পুলিশ অফিসার। এরপর হেড অফিসার তাদের সকলকে থামিয়ে দিয়ে সিনিয়র অফিসারের কাছে তার মতামত জানতে চায়। তখন সিনিয়র অফিসার বলেন, তারা যদি ওই মেয়েগুলোকে ইগনোর করে তাদের ট্রেনিং এ মনোযোগ দিত তাহলে হয়তো আজ ওই মেয়েগুলো জীবিতই থাকতো না। আজ তাদের দুজনের কারণেই অনেকগুলো মেয়ের জীবন বেঁচে গেছে। যে যাই বলুক না কেন, আমি তাদের দুজনকে নিয়ে গর্ব করি যে তারা আমাদের একাডেমির স্টুডেন্ট। অতঃপর সিদ্ধান্ত নেওয়া হয় তাদেরকে একাডেমি থেকে বের করে দেওয়া হবে না। তবে তারা যেহেতু নিয়ম ভঙ্গ করেছে, তাই তাদের ট্রেনিং এর সময়সীমা 4 বছরের জায়গায় 5 বছর করা হবে। অর্থাৎ শাস্তি স্বরূপ তাদেরকে 1 বছর বেশি ট্রেনিং করতে হবে। অবশ্য তার সাথে একটা স্পেশাল রেকমেন্ডেশনও দেওয়া হয় যে তারা তাদের ট্রেনিং কমপ্লিট করার সাথে সাথেই অনেক বড় পোস্টে জয়েন করতে পারবে। এরপর সিনিয়র অফিসার কাং এবং পার্কের এত ভালো কাজের জন্য সে নিজে তাদেরকে স্যালিউট করে এবং তারাও প্রচন্ড খুশি হয়ে অফিসারকে স্যালিউট দিয়ে সম্মান জানায়। তো এমন করেই আরো কিছু সময় পার হয়ে যায়। একদিন হঠাৎ ইউনজু তাদের সাথে দেখা করতে আসে। তাকে বাঁচানোর জন্য সে পার্ক এবং কাংকে মন থেকে ধন্যবাদ জানায়। পার্করা তখন উপলব্ধি করতে পারে যে তারা কতটা মহৎ কাজ করেছে, আর তারা যদি এভাবেই নিজেদের দায়িত্ব পালন করতে থাকে তাহলে সামনে এমন আরো অনেক মহৎ কাজ করার সুযোগ পাবে। যে কারণেই তারা সিদ্ধান্ত নেয় এবার থেকে আর কোন রকম হেলামি না করে তারা সিরিয়াস ভাবে ট্রেনিং শেষ করবে এবং তাদের দায়িত্ব সব সময় যথাযথভাবে পালন করবে। ওই মেয়েগুলোকে বাঁচাতে পেরে একটা অদ্ভুত শান্তি অনুভব করছিল তারা। তো এসবের মধ্য দিয়ে তাদের গার্লফ্রেন্ড জোগাড় করার চিন্তাটা মাথা থেকে চলে যায়, আর গল্পটাও এখানেই শেষ হয়। আসলে এই পুলিশের মূল দায়িত্ব শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা না ভেবে মানুষদের সেফটির কথাও চিন্তা করা, যেটা কিনা বর্তমান আইন ব্যবস্থায় খুবই বিরল। প্রথম দিকে পার্ক এবং কাংয়ের কাজগুলো নিছক ছেলে মানুষই মনে হলেও পরবর্তীতে তারা ওই মেয়েগুলোকে উদ্ধারের জন্য যে সংগ্রাম করেছে সেটা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। তো তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইবও করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।